সুপ্রভাত, সরি, সুসন্ধ্যা বন্ধুগণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে সংকটের সময় যদি আমাদের সসম্মানে বাঁচতে হয়, তাহলে নূতন ইতিহাস তৈরি করতে হবে। ব্রাহ্মণ্যবাদীরা ভারতকে একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে এসছে। তাই ভারতকে যদি আবার সমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ইতিহাস তৈরি করতে হবে। ইতিহাস তৈরি করতে হলে আগে ইতিহাস জানার দরকার। তাই আমি গত বছর দেড়েক থেকে বলে আসছি যে ইতিহাস মন্থন করো, ইতিহাস মন্থন করে সত্য জানো, শত্রুকে চেনো। শত্রুকে চিনতে পারলে তবে তার সঙ্গে লড়াই করা যায়। তাই যতদিন পর্যন্ত আমরা কার সঙ্গে লড়াই করব, কেন লড়াই করব তা না জানি, এবং শত্রুরা আমাদের কোন পর্যায়ে নিয়ে এসছে তা না জানি, তাহলে কি করে লড়াই করব? তাই লড়াইয়ের প্রথম ধাপ হলো শত্রুকে চেনা, এবং শত্রুকে চিনতে হলে আমাদের ইতিহাস অবশ্যই মন্থন করতে হবে। আজকে মনুবাদীরা আমাদের পূর্বপুরুষদের পিছিয়ে রেখেছিল, তার ফলে তারা আমাদের তেমন কোনো ইতিহাস দিয়ে যেতে পারেননি। কিন্তু যেমন করেই হোক, আমরা শিক্ষার অঙ্গনে ঢুকেছি সেই পূর্বপুরুষের লড়াইয়ের ফলে। কিন্তু দুঃখের কথা হলো যে আমরা সেই পূর্বপুরুষের লড়াইয়ে যোগ দেইনি, বরং আমাদের বিরোধীরা আমাদের যেভাবে চালিত করতে চেয়েছে আমরা সেইভাবেই চলে আসছি, চলছি। তার ফলে যে নির্যাতিত মূল নিবাসীর যে সর্বনাশ হয়েছে, তাদের ধন নাই, মান নাই, এবং প্রতিনিয়ত যে সমস্ত লোকের জন্য আমাদের লোকদের দুর্দশা, যাদের জন্য আমরা আজ পিছিয়ে, তারাই আমাদের হেয় করছে, হেয় করতে চাইছে, বলছে। অথচ আমরা যদি একটু ভাবি, ভারতের ইতিহাস প্রথম থেকে যদি আমরা বাচ্চা বয়সে যেটুকু পড়েছি সেটুকু যদি ভাবি, তাহলে সেই ইতিহাস কি বলছে? বলছে একটি অসভ্য যাযাবর জাতি ভারতে ঢুকে ভারতের সভ্যতা ধ্বংস করেছে। এটা কিন্তু ইতিহাস। তাহলে সেই অসভ্য বর্বর যাযাবর জাতি তারা ছোট লোক না, যে সুসভ্য ভারতীয়রা ভারতীয় সভ্যতার পত্তন করেছিল তারা ছোট লোক? কিন্তু কথায় বলে না, কানা ছেলের নাম পদ্ম পলাশলোচন। তাহলে এই যে অসভ্য বর্বর যাযাবর জাতি, এরাই আসলে ছোট লোক, এবং তারা তা প্রমাণ করেছে। তারা যে হীনচেতা সেটা প্রমাণ করেছে, কারণ মূল নিবাসী ভারতবাসীকে অমানুষের জীবনযাপন করতে বাধ্য করেছে। যারা এই দুষ্কার্যটি করেছে তারা কখনো
বড়লোক হতে পারে না, তারাই হলো আসলে ছোট লোক। এবং পাশবিক বলে আমাদের সুসভ্য ভারতীয়দের যারা শিক্ষা থেকে বঞ্চিত করে হেয় করেছে, অমানুষের জীবন যাপন করতে বাধ্য করেছে, তারা ছোট লোক হতে পারে না। শিক্ষার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের যাতে হাতে টাকা পয়সা না আসে সেই ব্যবস্থা করা হয়েছে। তার ফলে তারা এমন একটা জীবন যাপন করতে বাধ্য হয়েছে, সেটা কিন্তু ছোট লোকের প্রমাণ করে না, বরং যারা এই সুসভ্য জাতিকে অমানুষের জীবন যাপন করতে বাধ্য করেছে, তারা যে কতটা ছোট লোক, কতটা মানুষ, এই ঘটনার থেকেই বোঝা যায়। আজকে এই ছোট লোকগুলো ইংরেজ তাড়াবার জন্য কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু তাদের ইচ্ছায় এগুলো হয়েছে। এরা মনুবাদীরা সামনে কেউ আসেনি লড়াই করতে, কিন্তু এই মূলনিবাসী মানুষেরাই যাতে লড়াই করে সেই জন্য চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত যখন ফলটি হাতে এলো, তারা সেই ফলটি লুফে নিল। কারণ তারা তো ইংরেজদের তাবেদার ছিল, ইংরেজরা তাদের হাতে দিয়ে চলে গেল। তাই বুঝতে হবে যে আজকে যে সংকট, সেই সংকট এরা তৈরি করেছে, অথচ সামনে আসেনি। মরার জন্য এরা নয়, এমনকি সাভারকর, যাকে নাকি এরা বীর সাভারকর বলছে, সেই বীর সাভারকর ইংরেজদের কাছে মুচলেখা দিয়ে এই স্বাধীনতা যুদ্ধে আমি কিছু করব না, সেই মুচলেখা দিয়ে কালাপানির থেকে ছুটে এসেছিল। সেই মুচলেখা দেওয়া মানুষটি নাকি বীর। তবে আমরা অনেকবার বলেছি যে পাষণ্ডকে মহাত্মা সার্টিফিকেট দেওয়া এদের রীতি। সেই আগের যুগ থেকে এগুলো চলে আসছে যে পঞ্চপুরুষের মানে পরপুরুষের শয্যা সঙ্গিনী হয়ে সতী হতে পারে, আর নিজের মেয়েকে ধর্ষণ করেও এদের শ্রেষ্ঠ দেবতা হতে পারে। সুতরাং এদের কাছে ন্যায় বিচার বা যুক্তি তর্কের কোনো ব্যাপার নয়। এদের যাদের ভালো লাগবে, যারা এদের কাজ করবে, তাদের এরা প্রশংসা করবে, সার্টিফিকেট দেবে। কিন্তু তার মানে এই নয় যে মূল নিবাসী মানুষ যদি এদের কাজ করে দেয় তাহলেই সে মুক্তি পাবে, এমন কোনো কথা নেই। এদের কার্যসিদ্ধিটা হয়ে গেলে যত বড় চামচাই হোক, যত বড় কোনো হাতেই হোক, এরা কিন্তু তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে কাউকে রেহাই দেবে না। এটাই হলো মনুবাদীদের চরিত্রের বৈশিষ্ট্য। তাই আমরা দেখেছি মোহনদাস করমচাঁদ গান্ধীকে এরা হত্যা করেছে, দিনের আলোতে হত্যা করেছে।
কারণ মোহনদাস করমচাঁদ গান্ধী এই মনুবাদীদের যতটা স্বার্থ রক্ষা করেছে, ইদানিংকালে এমন আর কাউকে দেখা যায় না। কিন্তু সেই মোহনদাস করমচাঁদ গান্ধীকে এই মনুবাদীরাই হত্যা করল। বাবা সাহেব আম্বেদকরকে হত্যা করেছে বিরোধী পক্ষের লোক, তার একটা অর্থ আছে। কিন্তু একটু স্বার্থহানির ভয়ে নিজের লোককে এত বড় তাদের স্বার্থ আফেল্ড করার লোককেও শেষ করে দিল। সুতরাং বুঝতে হবে, আজকে ভারতকে যদি সঠিক জায়গায় নিয়ে যেতে হয়, ভারতকে যদি আবার শৌর্য বীর্য জ্ঞানের অধিকারী ভারত করতে হয়, তাহলে এই ছোট লোকগুলোকে, হীনচেতা অসভ্য বর্বর যাযাবর বিদেশি আর্যদের ক্ষমতাচ্যুত করতে হবে এবং সেখানে নিয়ে আসতে হবে মূল নিবাসী মানুষের শাসন। মূল নিবাসী মানুষ, তাদের মানসিকতা, তাদের সরলতা দেশকে আবার সুন্দর করে গড়ে তুলবে। এবং আমরা জানি আমাদের ভারতের সর্বশ্রেষ্ঠ সময় গৌরবময় ছিল, গৌরবময় যুগ ছিল মৌর্য যুগ। সেই যুগকে ধ্বংস করে এই মনুবাদীরা আজকে যে যুগ নিয়ে এসছে সেটা একটা অন্ধকারময় যুগ, যেখানে একটি গণতন্ত্রের দেশে দেশের মালিকেরা অনাহারে মরছে, অপুষ্টিতে ভুগছে, মেয়েরা ধর্ষিতা হচ্ছে এবং জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে মানুষকে। কিন্তু গণতন্ত্রের দেশে প্রতিনিধিরা সেগুলো দেখছে না। তাহলে সেটা কিরকম গণতন্ত্র? গণতন্ত্রের দেশে দেশের মালিক না খেয়ে মরবে। এটা কোন দেশের গণতন্ত্র? গণতন্ত্রের দেশে দেশের মালিক বাচ্চা বয়স থেকে মিষ্টির দোকানে বা চায়ের দোকানে থালা বাসন ধোবে। এটা কোন দেশি গণতন্ত্র? প্রতিটি মানুষের যেখানে শিক্ষার অধিকার, ফান্ডামেন্টাল অধিকার, সেখানে কেন এরা শিক্ষার অধিকার পাবে না? আর সেই শিক্ষা যদি যেই শাসকেরা না দিতে পারে, তারা কি শাসক হওয়ার যোগ্য? তাদের কি অকর্মণ্য অপদার্থ বলা যায় না? তাই বন্ধুগণ, এই অকর্মণ্য অপদার্থ শাসকদের গদিচ্যুত করতে হবে। ন্যায় নীতিহীন শাসকদের গদিচ্যুত করতে হবে। তা যদি আমরা না করতে পারি, তাহলে ভারতের ভবিষ্যৎ আরো অন্ধকারময়। একে তো ভিখারিতম দেশে পরিণত হয়েছে, এরপরে ভিখারিতম দেশ কোথায় গিয়ে উঠবে? একটি শ্মশানে পরিণত হবে। আমরা অতীত ইতিহাসে দেখেছি মহেঞ্জোদারো মৃতের স্তূপ। সেই মহেঞ্জোদারো আবার দিকে দিকে গড়ে উঠবে। সুতরাং ইতিহাস তৈরি করতে হবে, ভেঙে দিতে হবে বর্তমানের ইতিহাস। এবং সেই জন্য আমাদের চাই নিবেদিত প্রাণ যুবক যুবতী, যারা ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশের ও দশের স্বার্থে ঝাঁপিয়ে পড়বে এবং ভারতকে আবার
সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্বের দেশ গড়ে তুলবে ন্যায় বিচারের মন্দির। তাই বন্ধুগণ, আজকে শিক্ষা আমাদের নির্যাতিত মূল নিবাসীর প্রতিটি শিক্ষিত লোককে দায়িত্ব নিতে হবে আমাদের লোককে শিক্ষিত করার, তাদের ইতিহাসটা ভালো করে জানানো। বাবা সাহেব বলেছেন এডুকেট, সেই এডুকেট করতে হলে আগে আমাদের ইতিহাসটা জানতে হবে। কোন অবস্থায়, কাদের দুষ্কার্যের ফলে আজ ভারত এমন অধঃপতনের রাস্তায় চলে এলো, সেই লোকগুলোকে চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিতকরণের জন্য দরকার ইতিহাস মন্থন। একজনের ইতিহাস লিখলে হবে, পড়লে হবে না, বিভিন্ন লোকের ইতিহাস পড়তে হবে। এবং সেখানে মনুবাদীদের ইতিহাসে ততটা কাজ দেবে না, কারণ তারা ইতিহাস বিভিন্নভাবে বিকৃত করেছে। এবং সেই ইতিহাস খুঁজে পেতে হবে। প্রথম হলো বিদেশিরা যে ইতিহাস লিখেছে সেটা আগে পড়ে যুক্তি তর্কের সাহায্যে প্রতিষ্ঠিত করতে হবে কোনটা সত্য। তারপরে আমাদের লোকেরাও, নির্যাতিত মূল নিবাসী মানুষেরাও বেশ কিছু বছর ধরে লেখা শুরু করেছে। আমাদের পড়তে হবে সেই লেখা। তার মধ্যে আমরা সেই বই পড়লেই বুঝতে পারবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ আমাদের লোক হলেই যে সত্য কথা লিখেছে তা নয়। অনেক সময় তারা নিজের ডিগ্রি পাওয়ার লোভে সত্য কথা লেখেনি, বা মনুবাদীদের কাছে সুযোগ সুবিধা পাবে না বলে সত্য কথা লেখেনি। অন্যদিকে আবার তাদের থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য কোনো হাতিরা মনুবাদী পথে চলেই ইতিহাস লিখেছে। সুতরাং এই সমস্ত আমাদের লোক হলেই হবে না, সেই ইতিহাস দেখতে হবে, যুক্তি তর্ক দিয়ে বুঝতে হবে যে সেটা কতদূর সত্য। তবে আমরা এখন, আমার মনে হয় আমরা বেশি নির্ভর করব বিদেশি ঐতিহাসিকদের লেখা এবং আমাদের নিজেদের লোকেদের লেখা। সেগুলো পড়ে আমাদের যুক্তি তর্ক সহকারে ঠিক করতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এরা ইতিহাস লোপাট করেছে, ইতিহাস মুছে দিয়েছে, সেই জায়গায় বিকৃত ইতিহাস করেছে। কিন্তু চোর চুরি করতে গেলে, খুনি খুন করতে গেলে কোনো না কোনো ক্লু রেখে যায়। তাই এরা যথেষ্ট ক্লু রয়েছে। আর তাছাড়া বলছি, বিদেশিদের কাছে আমরা পেয়েছি, এমনকি যেমন মৌর্য সাম্রাজ্যের ইতিহাস খুঁজতে গিয়ে আমাদের যেতে হয়েছে শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, তিব্বত। তাই আজকে আমাদের সত্যকার ইতিহাস মন্থন করে বের করতে হবে। আমি 1.5-2 বছর আগের থেকেই ইতিহাস মন্থনের কথা বলে আসছি, কিন্তু আজকে ভালো লাগছে যে আমার কিছু কিছু ভাই এবং কিছু কিছু ভাইপো ইতিহাস মন্থন করা শুরু করেছে। এবং এই ইতিহাস মন্থন করার ফলে আমরা কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাব। অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে হবে।
অতীত জানতে যদি ভুল করি, তাহলে আমরা যে ছক কষব, সেই ছক আমাদের সঠিক পথে নিয়ে যাবে না, ধরে নেওয়া যায়। সুতরাং ইতিহাস মন্থন করে সত্য ইতিহাস জানতে হবে। আজকে এক মুখার্জি দেখলাম অনেক কিছু বলছে। কি বলছে? বলছে মহাভারতটা লিখেছে, বামুনরা লেখে নাই। রামায়ণ বামুনরা লেখে নাই, এবং বামুনদের কোনো রাজা ছিল না, এই সমস্ত কথা বলে, এমনকি বিদুর পণ্ডিত লোক, সে তোই ছিল না, এই সমস্ত কথা বলে সে বোঝাতে চাইছে ব্রাহ্মণদের কেন তোমরা দোষী করছো। এইরকম প্রশ্ন আমরা সব সময় দেখি। আমরা যখন রায়টে দেখলাম হিন্দু মুসলমানকে মারছে, মুসলমান হিন্দুকে মারছে, কিন্তু সেখানে যে হুকুমের আসামি কারা, কারা দাঙ্গাটা লাগায়, কেন লাগায়, সেগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু সত্য ইতিহাস আমরা বুঝতে পারবো না। এই যে মুখার্জি মহাশয় যে সমস্ত কথা তুলেছেন, সে কথা তারা কি স্বীকার করছে? কবে থেকে স্বীকার করছে? এবং সেই স্বীকার করার ফলে কতটা দেশের ভালো হওয়ার সম্ভাবনা আছে? আজকে আমরা তো সব সময় বলছি যে এই যে বিদেশি আর্যরা নেতৃত্ব নিয়েছে শুঙ্গ যুগ থেকে, শুঙ্গ যুগ, এখন এই শুঙ্গ এবং কান্ন, ইতিহাস বলছে দুটোই বামুন সন্তানদের তৈরি, শুঙ্গ এবং কান্ন বংশ, কিন্তু তারা স্বীকার করতে চায় না। আবার সেন বংশ ব্রাহ্মণ বংশ নয়, ওই মুখার্জি মশাই বলছেন। তাহলে সেন বংশ যদি বামুন বংশ না হয়, শুঙ্গ বংশ যদি বামুন বংশ না হয়, তাহলে বলতে হবে যে এই বিদেশি আর্যরা আরো সাকসেসফুল। তারা অন্তরাল থেকে যে কলকাঠিনারি, যাদের আমরা বলি হুকুমের আসামি, সেই হুকুমের আসামি হিসেবে তারা 100% সাকসেসফুল। তাদের স্বার্থ রক্ষিত হয়েছে, কিন্তু তাদের জন্য কাজ করেছে অন্যরা। আমরা জানি পৈতা ছুঁয়ে অভিশাপ দিল, এই হবে তোর, এবং সেটা হয়ে গেল। না হলে যে পৈতার দাম থাকে না, বামুনের প্রাধান্য থাকে না, হয়ে গেল। কারা করলো কাজটা করলো তাদেরই নির্দেশে, আমাদেরই কোনো হতচ্ছাড়া। তাই এটা বুঝতে হবে যে এই জিনিস ওরা অন্তরাল থেকে এখনো করছে। আজকে যে সমস্ত অত্যাচার বাংলাদেশে আমাদের লোকেদের উপর হচ্ছে, সেটার মূলেও এদের ইন্ধন। কারণ আমরা মোটামুটি দেখতে পেয়েছি জামাত এবং RSS জোট বেঁধেছে। কারণ এই মৌলবাদীরা যত লড়াই লাগিয়ে রাখতে পারে, এই মৌলবাদীদের ততই রমরমা। তাই এরা তাই করে যাচ্ছে। কিন্তু আমরা তো তাদের সামনে দেখছি না, আমরা দেখছি কে মারলো। সুতরাং আজকে আমরা মারছি, আমরা মরছি, কিন্তু কলকাঠি নাড়ছে হুকুমের আসামি মনুবাদীরা। ভারত ভাগের কোনো প্রয়োজন ছিল না। ভারত ভাগ হয়েছে কিন্তু মনুবাদী স্বার্থের জন্য। বাংলা ভাগ হয়েছে মনুবাদী স্বার্থের জন্য। আর ভুগছি আমরা। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। মুখার্জি মশাইয়ের কথাগুলোর আমি নিশ্চয়ই কি বলেছে সে কথাই করে আমি উত্তর দেব। কিন্তু কথা হলো যে আজকে মুখার্জি মশাই এত কথা বলছে, এতদিন কোথায় ছিল?
আজকে মুখার্জিরা যদি চাইতো যে বাংলায় 2 নাম্বারই হবে না, তাহলে তো অনেক কিছু হতে পারত। বেঙ্গল প্যাক্ট যখন হয়েছিল, সেই বেঙ্গল প্যাক্টেই মেনে নিয়ে আজকে দেশের অবস্থা ভালোই থাকতো। কারণ এই মুখার্জিরা তো মূল নিবাসী বাঙালির হাতেও যদি শাসনভার আসতো, মুখার্জিদের তো কোনো অসম্মানিত হওয়ার কথা ছিল না, এদের কোনো দিন অসম্মান করেও নি। কিন্তু আজকে যে অবস্থা এরা সৃষ্টি করেছে, মূল নিবাসী মানুষের জীবনে যে ত্রাহি ত্রাহি রব উঠিয়েছে, এখন যদি তারা ক্ষুব্ধ হয়, সত্য জানতে পেরে যদি তারা এদের আর সম্মান না করে, কারণ সম্মান করার কথা এদের নয়, মিথ্যা প্রচারে এরা সম্মানের জায়গায় রয়েছে, তারা প্রচার করছে, কিন্তু তারা যে কতটা হীনচেতা সেটা বিভিন্ন কাজের মধ্যে প্রমাণ হয়ে যায়। এবং তাদের যে ক্ষমতা, আমি সবসময় কি বলছি, বিভীষণ পুষ্ট বিদেশি আর্য, আর তারা নির্যাতন করে যাচ্ছে নির্যাতিত মূল নিবাসীর উপরে। তাদের দ্বারা নির্যাতিত হচ্ছে মূল নিবাসী ভারতীয়রা। তাই মুখার্জি মশাইয়ের যে সমস্ত পোস্ট রয়েছে, তার প্রতিটি উত্তর আমি দেব, এবং কিভাবে কেন আজ আমরা ব্রাহ্মণ্যবাদী ধর্ম বলছি। ব্রাহ্মণ্যবাদী ধর্ম, হিন্দু ধর্ম মুসলমান আসার আগে জনগোষ্ঠীর জন্য হিন্দু শব্দ বরাদ্দ ছিল না, তাই আগের থেকে যেটা চলে আসছে সেটা হলো ব্রাহ্মণ্যবাদী ধর্ম। কেন ব্রাহ্মণ্যবাদী ধর্ম? চারটি নয়, আগে ছিল 3টি, পরে এরা শুঙ্গ যুগের পরের থেকে 4টি করেছে। তো 4টির মধ্যে বামুন শ্রেষ্ঠ। এই ধর্মকে কি ধর্ম বলবো? বামুন সবার কাছে সম্মানীয়, বামুনের কোনো শাস্তি হতে পারবে না। বামুনের শত খুন করলেও বামুনের শাস্তি, ম্যাক্সিমাম শাস্তি হলো নির্বাসন, এবং সেই নির্বাসনে তার সম্পত্তি নিয়ে এসে চলে যেতে পারবে। তাহলে এই ধর্মটাকে কি ধর্ম বলা হবে? আমি তো জানি ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি সব স্বার্থের খেলা, যারা তৈরি করে সেটা হয় তাদেরই খেলা। সুতরাং বামুনেরা যে ধর্ম তৈরি করেছে, তথাকথিত ধর্ম, অবশ্য যে তথাকথিত ধর্ম তৈরি করেছে সেটা তাদের স্বার্থ রক্ষায়। তাহলে বামুনদের স্বার্থ রক্ষায় যে ধর্ম, তাকে ব্রাহ্মণ্যবাদী ধর্ম কেন বলা হবে না? তাই হিন্দু ধর্ম তো সেই দিন মুসলমানরা এসে হিন্দু নাম দিল, আর দেখলো ইউনিটি করার জন্যই হিন্দু। প্রথম কিন্তু যখন হিন্দু বলা হয়, তখন কিন্তু ব্রাহ্মণরা রাজি হয়নি এই ফোল্ডে আসতে, নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়নি। ইতিহাস পর্যালোচনা করলে আমরা এই সমস্ত জানতে পারব। কিন্তু যখন দেখলো যত লোক সব একসঙ্গে হয়ে গেছে, আমরা যদি এর নেতৃত্ব নিই, যেই নেতৃত্ব নিয়েছিল শুঙ্গ আমলে, ঠিক সেই নেতৃত্ব নিয়ে আজকে শুঙ্গ আমলে শুরু করে, সেন আমলে শুরু করে, এরা কিন্তু সারা ভারতে তখনও পৌঁছতে পারেনি। কিন্তু ইংরেজ চলে যাওয়ার পরে, ইংরেজরা একত্রিত করে দিয়েছে ভারতীয়দের, ইংরেজ চলে যাওয়ার পরে এরা সারা ভারতের নেতৃত্ব পেয়ে গেল। এরা সারা ভারতের নেতৃত্ব পেয়ে গেল ইংরেজ চলে যাওয়ার পরে। কি করে? একটা আইন হয়ে গেল। একটা আইন হয়ে গেল কি?
মুসলমান, খ্রিস্টান, শিখ প্রভৃতি যাদের নাম নথিভুক্ত করা আছে তাদের ছাড়া সবাইকে হিন্দু বলে ট্রিট করা হবে, তারা হিন্দু বলে পরিগণিত হবে। কলমের খোঁচা এরা সব হিন্দু হয়ে গেল। এরা তো শুঙ্গ আমল থেকে তিনটের জায়গায় চারটে বর্ণ করেছে, কিন্তু পঞ্চমারা তো এই চারটের মধ্যে আসে না। তা সেই পঞ্চমাদের কি করে তুমি আইন করে হিন্দু করে দিলে? তারপরেও কোন হিন্দু? সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে হিন্দু বলে কোনো ধর্ম নাই। তাহলে আজকে হিন্দু হিন্দু বলছো, হিন্দু কোথায়? হিন্দু বলে কোনো ধর্ম নাই। তবে তুমি কি বলছো? হিন্দু হলো একটা জীবনধারা। আরে হিন্দু যদি জীবনধারা হয়, সেখানে সবার উপরে বামুন শ্রেষ্ঠ, এটা কোন সাম্যের কথা? এটা কোন ধর্ম? এই ঘরে জন্মাইলে ছোট আর ওই ঘরে জন্মাইলে বড়, এবং সেই ভেদ সারা জীবনে শেষ হবে না, চিতায় গিয়েও শেষ হবে না। কারণ তোমরা এসে সেখানে মন্ত্র পড়বে, গালাগালি করে যাবে শূদ্রদের। তোমাদের তৈরি শূদ্র কিন্তু আমরা তৈরি করিনি। সেই শূদ্রদের গালাগালি করে যাবে। এমনি তো জীবন্ত অস্পৃশ্য বলেছ, তারপরে মরে যাওয়ার পরে পাপাত্তা টাপাত্তা বলে যাচ্ছ, গালাগালি করে যাচ্ছ। এই যে এই ধর্মটাকে কোন ধর্ম বলা হবে? কোন ধর্ম বলা হবে? আর গরিব বামুন, হ্যাঁ গরিব বামুনেরও আছে। আজকে বাংলার বুকে যদি দেখি, তোমরা দুই রকম বামুন সৃষ্টি করেছ। কি? কিছু হলো কুলীন বামুন। ওই কুলীন বামুনগুলাই হলো আর্য বামুন। এরা এসেছিল মিথিলার থেকে, 5টি বামুন এসেছিল, তাদের 5জন ভৃত্য নিয়ে এই 5-5-10 আমরা যাদের কায়স্থ বামুন বলি, তারা কি করেছ? আমাদের দেশের লোকগুলোকে নিয়ে তোমাদের দলে ঢুকিয়েছ। কাদের? আমাদের যে সমস্ত ক্রিয়াকর্ম করত সেই সমস্ত লোকগুলি ঢুকিয়েছ। আজকে ঘোষাল, গোস্বামী, কুশারি, এগুলো হলো মূল নিবাসী বাঙালি বামুন। আর তোমরা মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, গঙ্গোপাধ্যায়, এরা হলো ভিন প্রদেশ থেকে আসা বামুন, মনুবাদী বামুন। কিন্তু এদের সঙ্গে নিয়েছ। কটা ঘোষালকে মন্ত্রী করেছ, কটা কুশারীকে মন্ত্রী করেছ, কটা গোস্বামীকে মন্ত্রী করেছ। এদেরও তো বামুন বলছো। তাহলে এই সমস্ত কথা ভালো করে ভাবো যে কি সর্বনাশ তোমার পূর্বপুরুষেরা শুরু করেছিল বাংলায়, এখনো সেটা তোমরা কন্টিনিউ করছো। মূল নিবাসী বাঙালিদের তোমরা দাস করে রেখেছো, তাদের উন্নয়নে বাধা দিয়ে যাচ্ছ। তাদের তো অনেকের এই SC ST OBC স্ট্যাম্প লাগানো হয়েছে। কেন? মূল নিবাসী বাঙালিরা এত পিছিয়ে পড়লো কেন? তাদের তো পিছিয়ে পড়ার কথা নয়। তাদের পূর্বপুরুষেরা চর্যাপদ দিয়ে বাংলা ভাষার গোড়াপত্তন করেছিলেন। তাহলে যারা তা করতে পেরেছিলেন, তাদের উত্তর পুরুষেরা কেন শিক্ষার থেকে বঞ্চিত হলো? এই সমস্ত কথা মুখার্জি মশাইরা যদি ভাবেন, তাহলেই মঙ্গল।
যে কি করে বাংলায় আবার সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের দরজা খোলা যায়, ততই মঙ্গল। কয়েকটি ভিন প্রদেশী বামুনেরা সারা বাংলার শাসন ক্ষমতা ধরে রাখবে, অন্যান্যদের প্রতি বৈমাত্র্য সুলভ আচরণ করবে, আর তার প্রতিবাদ হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। যখন আমরা শিক্ষার থেকে বঞ্চিত ছিলাম তখন এই সমস্ত প্রশ্ন আসেনি, কিন্তু ইংরেজ আমলের সুযোগে, ইংরেজ আমল না এলে কিন্তু আমরা সেই তিমির থেকে কখনো বেরোতে পারতাম না। ইংরেজ আমল সুযোগ নিয়ে আমাদের পূর্বজনেরা লড়ে ভারতে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই গণতন্ত্র তোমরা হতে দাওনি। ভারত একটি জনকল্যাণ রাষ্ট্ররূপে পরিগণিত হতে চেয়েছিল, তোমরা তা দাওনি। প্রতিটি মানুষের শিক্ষার অধিকার তোমরা স্বীকার করনি। আজকে সেই ধনধান্যে পূর্ণ শস্য শ্যামলা ভারত, তাদের কৃষকেরা দেনার দায়ে সুইসাইড করতে বাধ্য হচ্ছে। চাষের ফসল উঠলে কৃষকরা যেখানে পায় 10 টাকা, তোমরা সেখানে 100-150 টাকা পর্যন্ত সেটা বিক্রি করে তোমাদের ভান্ডার ভরো। তাই কোথাও শিক্ষায় সমবন্টন নাই, খাদ্যে সমবন্টন নাই, যে দুটো খুবই প্রয়োজন। আর স্বাস্থ্য, দেশের মালিক কেন অপুষ্টিতে ভুগবে, কেন অনাহারে মরবে? এই প্রশ্নগুলো মুখার্জিরা যত দেয় ততই ভালো, যদি তারা উপলব্ধি করে যে সত্যিই তারা অন্যায় করেছে এবং সত্যিকারের জ্ঞানের অধিকারী না হয়েও তারা ভারতবাসীকে নিজেদের জ্ঞানের কথা বলে যে প্রতারিত করেছে, সেটা তারা যত তাড়াতাড়ি স্বীকার করবে ততই ভালো। আজকে আমরা যদি আজকে আর বেশি এগোবে না, কারণ অনেক কিছু বলতেই থাকবো। কারণ ভারতের ইতিহাস এই মেহেরগড় সভ্যতা থেকে শুরু হয়েছে। এখন আজকের দিনে যে অনিয়ম হচ্ছে, অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আজকে পাশ করে চাকরি হচ্ছে না, 2 নাম্বারি করে টাকা দিয়ে চাকরি হচ্ছে। এই যে টাকা ছাড়া বিচার পাওয়া যাবে না, টাকা ছাড়া শিক্ষা পাওয়া যাবে না, তাই মানুষ আজকে সব টাকার পেছনে দৌড়াচ্ছে, মনুষ্যত্বের কথা ভাবছে না। দেশে মূল্যবোধ বলে কিছু নাই, আদর্শ বলে কিছু নাই। লক্ষ লক্ষ টাকা মাসে আয় করে তাদের মা বাবারা না খেয়ে মরছে, তাকে দেখার কেউ নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা হওয়ার কথা ছিল না। যেহেতু দেশের শাসনভার রয়েছে অযোগ্য মানুষের হাতে, তাই তাদের অযোগ্যতার জন্য সব সময় ভয়, এই বুঝি আমার শাসন চলে যাবে। তাই দেশের সর্বনাশ করছে, নিজে প্রতিযোগিতায় কখনো জিততে পারবে না বলেই ভালো যারা আছে, প্রতিভাধর যারা আছে, তাদের উঠতে না দেওয়ার যে ছক পরিকল্পনা এরা করে চলেছে, সেটাই আজকে দেশের সর্বনাশ করে চলেছে। তাই আজকে যদি দেশকে আবার
পূর্ব মর্যাদায় ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদের এই ভারত বিধ্বংসী ব্রাহ্মণ্যবাদ বা ভাববাদ পরিত্যাগ করে আমাদের বাস্তববাদে ফিরে আসতে হবে। মানুষ আমরা, মানুষ হব, দেশে ফিরে আসবে মূল্যবোধ, ফিরে আসবে আদর্শ, এবং সেটা যদি আমরা করি তাহলেই কিন্তু ভারত বাঁচবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর তা যদি না করি তাহলে মনুবাদীরা যেইভাবে গণতন্ত্রের সমস্ত কিছু কুক্ষিগত করে, দেশের সমস্ত সম্পদ এবং ক্ষমতা তাদের কুক্ষিগত করে যেভাবে এগিয়ে চলেছে, তাতে ভারত একটি মহাশ্মশানে পরিণত হবে। তাই বন্ধুগণ, জাগুন, পূর্বজনের সেই লড়াই, সেটাই পে ব্যাক টু দ্য সোসাইটি, এডুকেট, এজিটেট, অর্গানাইজ, এবং সেই অর্গানাইজ আমাদের আস্তে আস্তে সংঘের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমরা সেখানে কৃতকার্য হই তাহলে ভারত বাঁচবে, নাহলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ভারতের সমৃদ্ধির কোনো প্রশ্নই আসে না। তাই আজকে দেশে মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে, আদর্শ ফিরিয়ে আনতে হবে। আমরা মানুষ হওয়ার চেষ্টা করব, এই চোর চোট্টা গুন্ডা বদমাশ নয়। ভারতে আজকে যে যত বড় গুন্ডা, যে যত বড় খুনি, সে তত বড় নেতা। এই যে অবস্থা, আজকে দেশের পার্লামেন্টে অর্ধেক লোক বোধহয় নাই যাদের আমরা সত্যিকারের জ্ঞানী, শিক্ষিত এবং সুস্থ মানসিকতার মানুষ পেতে পারি। অর্ধেক মানুষও তার মধ্যে নাই। তাহলে এই যে আমাদের পার্লামেন্ট, সেই পার্লামেন্ট থেকে আমরা কি আশা করতে পারি? আজকে পার্লামেন্টরা কি কেউ বলতে পারে যে না, আমি কখনো স্বজন পোষণ করার চেষ্টা করিনি, আমি সবাইকে, সকল মানুষকে সমান চোখে দেখি? এরা কি বলতে পারে? বোধহয় 10% খুঁজে পাওয়া যাবে না। তাই সে দেশে আমরা কি আশা করতে পারি? দেশের ও দশের কল্যাণে যাদের মানসিকতা এগিয়ে যায় না, তারা যদি দেশের নেতা হয় তাহলে কি হবে? তাই দেশকে বাঁচাতে হলে আমাদের চাই নিবেদিত প্রাণ যুবক যুবতী, এবং আজকে আমাদের বাঁচতে হলে প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ভারতের সত্য ইতিহাসটা জানাতে হবে, বোঝাতে হবে যে আমাদের এই দুঃখ দুর্দশার মূলে কিন্তু আমাদের পূর্ব জন্মের কোনো কাজ নয়। এই নরঘাতী মানুষগুলোর সুষ্ঠু পরিকল্পনা আমাদের এই অবস্থায় নিয়ে এসছে। সুতরাং ওই নরঘাতী মানুষগুলোর নেতৃত্বে আর দেশ রাখা যাবে না। শেষ করছি বন্ধুগণ, সবাই বলুন জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মূল নিবাসী। সংবিধান যদি যায় তাহলে আপনার প্রাণও যাবে, এই কথা মনে করে আজকে প্রচারে নামুন। 2024 এর ইলেকশনের আগেই স্বচ্ছ নির্বাচনের দাবি নিয়ে এগোতে হবে, এবং আমাদের যে সমস্ত মূর্খগুলো মনুবাদীদের হয়ে ছাপ্পা ভোট মারবে, তাদের বোঝাতে হবে যে গোলামগিরি যত করবি ততই বাড়বে। সুতরাং গোলামগিরি ছাড়, নিজের লোককে রাজা কর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।